দেখ, আমি চাইলে তোরে জোর কইরা করতে পারি। তুই যাবি কই? পালাবি কই? কেউ নাই তোর। আর তোর কথা 10 জন বিশ্বাসও করবে না। ফুলবানু প্রত্যুত্তরে কিছুই বলে না। উঠে দাঁড়াতে গেলে রাশেদ তাকে হ্যাচকা টানে বসিয়ে চিৎ করে শুইয়ে দেয়। ফুলবানু যেন না উঠে যেতে পারে, তাই ফুলবানুর গায়ের উপর উঠে 2 পা 2 দিকে দিয়ে বসে পড়ে রাশেদ। যেন চিৎকার না দিতে পারে সেজন্য বুকের ওড়না দিয়ে ফুলবানুর মুখ বেঁধে ফেলে শক্ত করে। নিজের গায়ের হাফাতার গেঞ্জি ও লুঙ্গিটা খুলে নেয়। ফুলবানুর পরনে সালোয়ার খুলে নেয়। সব পেঁচিয়ে বালিশের মতো বানিয়ে ফুলবানুর মাথার নিচে দেয়। ফুলবানু শব্দ করতে পারছে না, কেবল অস্ফুট স্বরে গঙানির মতো শব্দ হচ্ছে। রাশেদ জোরালো দ্রুত গতিতে তার কাজ শুরু করে দিয়েছে মাত্রই। ঠিক সেইক্ষণে পিছন হতে তার মাথায় ইটের আঘাত পড়ল। রাশেদ প্রচণ্ড যন্ত্রণায় মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়ল। দ্বিতীয়বারের মতো আবারও একই ইটের আঘাত পড়ল মাথায়। দীর্ঘ সময় রক্তক্ষরণ হয়ে রাশেদ মৃত্যুর কোলে ঢলে পড়ল। পরের দিন রাশেদের লাশ পাওয়া গেল বাড়ির সামনে, বাজারে যাওয়ার পথের পাশে। খুনি নির্বিঘ্নে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। কেউ কোশ্চিনকালেও তাকে সন্দেহ করছে না। তালুকদার পরিবারের এক একজনের সন্দেহ তীর এক এক দিকে ছুটতে লাগলো তীরের ফলার ন্যায়। তবে রানী কিছু একটা আঁচ করতে পারল স্বামীর মৃত্যু নিয়ে। তবুও সে নিজের ভাবনায় অবিচল রইল। তালুকদার বাড়িতে বিরামহীনভাবে বিলাপ চলছে। আদরীয় সুফিয়া বিবির বুক চাপড়ানো আর্তনাদে গগন যেন কেঁপে কেঁপে উঠছে। দূর দূরান্ত থেকে অচেনা মানুষজন দলে দলে ভিড় করতে লাগলো বাড়ির অন্দরে। আশেপাশে কে বা কারা যেন থানায় গিয়ে পুলিশ নিয়ে এলো। পুলিশরা অবাক হয়ে গেল। কয় মাস আগেও এই বাড়ির বাগানে লাশ পাওয়া গেল, আজ আবার সেই পরিবারের বড় ছেলে মারা গেল। পুলিশ মৃতকে দেখে বলল, ওনাকে হত্যা করা হয়েছে, এটা প্রমাণিত। সন্দেহভাজনের নাম বলতে পারেন আপনারা, হত্যা মামলা দায়ের করতে পারেন থানায় গিয়ে, আমরা লাশ নিয়ে যাচ্ছি। জয়নুল তালুকদার বাধা দিল, ধরা গলায় বললেন, আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। খোদা যার মৃত্যু যেভাবে লিখে রাখছে সেভাবেই হবে, আপনারা চইলা যান। তবুও পুলিশেরা নড়ল না। তারা সুফিয়া আদুরি রানীকে জিজ্ঞাসা করল, আপনাদের কিছু বলার আছে? না, আপনারা যান। আমার পোলারে কাটাছিড়া কইরা আর কষ্ট পাইতে দিব না। তার কোনো শত্রু ছিল না। আন্দাজে আমরা কার লগে কোন্দল করমু কন? তকদিরে বিশ্বাসী আমরা। খোদার ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না। বশপরুদ্ধ কণ্ঠে বলল সুফিয়া বিবি। রানী ও আদুরি এবং পরিবারের বাকি সবাইও জানালো তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পুলিশরা চলে গেল সবার দিকে অদ্ভুত চাহনি ফেলে। রাশেদের গোসল জানাজা সম্পন্ন হলো কাচারি ঘরের উঠানেই। জয়নুল তালুকদার লোক মারফত ঢাকায় টেলিফোন করিয়েছে। তার তিন ছেলে এসে পৌঁছালে রাশেদের লাশ দাফন সম্পন্ন হবে। রানী বিমূঢ় হয়ে নিজের পালঙ্কে বসে রইল। সে বিশ্বাস করে রাশেদ গ্রামের কোনো গরিব মেয়েকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে। তারা তাকে মেরে বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছে। কারণ রাশেদ নিজেই বলছে সে সন্তান জন্মদানে অক্ষম নয়, এটার প্রমাণ দিবে। গ্রামের প্রচলিত নিয়ম অনুযায়ী সধবার বেশ পাল্টে বিধবার বেশ ধরিয়ে দেওয়া হলো রানীর পুরো অবয়ব জুড়ে। রাশেদের অকাল মৃত্যু নিয়ে স্থানীয় বাজার সরব মৃদু গুঞ্জন উঠেছে বাড়ির অন্তঃপুরেও। তার নিঃসন্তান সদ্য বিধবা স্ত্রী রানী থাকবে না চিরদিনের জন্য চলে যাবে এই সংসার ছেড়ে, এটা অধিক গুরুত্ব পেল সবার কাছে। মতির মা ও ফুলবানু ভরাক্রান্ত মনে বসে আছে রসুই ঘরের দাওয়ায়। মতির মা দুঃখ ভরা স্বরে বলল, রাশেদ পোলাটা অনেক ভালা ছিল, স্বভাব চরিত্র ভালো ছিল। কোন পশুর ঘরের পশু এই পোলাটার জীবন নিয়া নিল। ফুলবানু বলল, আল্লাহ জানে চাচি, আমি তো বড় ভাইজানেরে ভালো জানি। ওনার উপরে মনে হয় শয়তান বার করছে, আর শয়তানের প্রয়োজনায় কোনা কাম করতে গিয়া জানটা খুয়াই আইলো, নয়তো উনারে কেন মারবো? মতির মা সন্দেহভোজন চাহনি তাক করলো ফুলবানুর দিকে, বলল, তুই যেভাবে কইতাছস মনে হয় তুই জানোস কে মারছে। ফুলবানুর কলিজা শুকিয়ে গেল এই কথা শুনে। তার আত্মারাম খাঁচা ছেড়ে ভয়ে পালায়। শুকনো ঢোক গিলে অসহিষ্ণু গলায় বলল, ধুর চাচি, কি যে আবল তাবল কথা কন না। মতির মায়ের ডাক পড়লে সে উঠে যায়। ফুলবানু আটকে আসা দম ছাড়ল জোরে, উঠে গেল অন্য কাজে। শেষ দুপুরে এসে পৌঁছালো তালুকদারের 3 ছেলে। রাজের প্রাইভেট গাড়িতে করে একসঙ্গে 3 ভাই এলো। বেদনাবিধুর পরিবেশটা পুনরায় শোকাবহ হয়ে উঠল। সুফিয়া বিবি ছোট ছেলের গলা জড়িয়ে চিৎকার করে রোদন করতে লাগলেন এবং ঘোর অভিসম্পাদ ঢাললেন খুনির উপরে। রাজ ভেজা ভেজা কণ্ঠে মাকে সান্ত্বনা দিল, বুকে লেপ্টে নিয়ে বলল, আম্মা, আমি ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব, আপনি ধৈর্য ধরুন। না বাবা না, খবরদার। আমার পোলা আর ফিরা পামো না। কি ফায়দা হইব থানা পুলিশ কইরা? আল্লাহর কাছে বিচার দিয়া রাখলাম, তার উপরে
কোনো বিচারক নাই ইহজগতে। দাফন সম্পন্ন হয়ে গেল। রাজের ধারণা ছিল শিখা আসছে, নতুন বউ তাই ভিতরেই আছে, কিন্তু সন্ধ্যায় সে দেখলো পুরো বাড়ির কোথাও শিখার অস্তিত্ব নেই। সে মেজভাবী সুমনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাবি, মধুপুর থেকে কেউ এলো না আমাদের এত বড় দুঃসময়ে? তারা খবর পায়নি? না, মতির মা চাচি বরকতের পাঠাইতে চাইছে, কিন্তু আম্মা কাট কাট গলায় না কইরা দিল। কেন? আম্মার কথা, হেরা আইলে কি আর ছেলে জিন্দা হইয়া যাইব? হেগো আসনের কোনো কাম নাই, হেগো সন্তানরারও দরকার নাই। এই জন্য আর আব্বাও জোর করে নাই কাউরে পাঠাইতে। আম্মার লগে তর্ক করা এখন ঠিক হইব না, তাই এমনিতেই পুত্র শোকে উনি বারবার মূর্ছায় যাচ্ছেন। এটা ঠিক হলো না ভাবি, বলো। এতে আম্মা ছোট হলো, তাদেরকেও ছোট করে দিল সবার কাছে। বিপদের নিকটটা আত্মীয় পাশে নেই, বিষয়টা বাজে দেখায়। তুমি খবর পাঠাও এখন, আম্মা কিছুই কইব না। রাজ পাঞ্জাবির পকেটে 2 হাত গুজে গম্ভীর মুখে বেরিয়ে গেল উঠানের দিকে। বাদশাকে খুঁজে বের করলো, বলল, মধুপুর যা, খবরটা জানাবি। শিখা না এলে যেন তার মা আসে আমাদের বাড়ি। বরকতরেও সঙ্গে নিয়ে যা, বাড়ি চিনে আসবে। কখনো তুই যেতে না পারলে তাকে পাঠানো যাবে। ধর, রিক্সা ভাড়া নিয়ে যা। যাইতেছি ছোট ভাই। বাদশা দেরি করলো না, বরকতকে ডেকে নিয়ে পথ ধরল মধুপুর গ্রামের উদ্দেশ্যে। হঠাৎ করে ঘরের সামনে বাদশা ও বরকতকে দেখে শিখা দারুণ অবাক হলো। আন্তরিকতা সুরে বলল, বাদশা ভাই, বরকত ভাই, আপনারা আসেন আসেন, বসেন। কোনো সমস্যা হইল বাড়িতে? নুরি পিছনের রুম হতে সামনের রুমে এলো। শিখার কথা শুনে বাদশা ঘটনা জানালো। নুরি ও শিখা স্তব্ধ হয়ে গেল। নুরি বিচলিত কণ্ঠে বলল, এইটা কোনো কথা? লাশ দাফন হইয়া গেল, তারা আমাদের জানানোর দরকার মনে করলো না? বিপদের সময়ও মনে কুটনামি ধইরা রাখলো। শিখা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার খুব খারাপ লাগতেছে। আসার দিন বড় ভাইয়ার সঙ্গে দেখা হইল না। কে কইল, কে করলো, কে এই খুন? সামনে পাইলে তারে আমি কুপাই কুপাই মাইরা ফালাইতাম। বড় ভাবি এবার কেমনে বাঁচবো, কেমনে থাকবো? একটা বাচ্চাও তো তার নাই। খালাম্মা, তারা কইরা রেডি হন। রাজভাই কইছে শিখা ভাবি না গেলেই নাই, আপনি যাইতেন। বলল বরকত। হ, শিখা গেলে সমস্যা আছে, আমি যামু, আবার চইলা আসুম। বোরখা পইরা নেই, তোমরা বসো। শিখা মায়ের রুমে গেল, বলল, আম্মা আমি যাবো না। না, আমি যাওয়া বেশি জরুরি। বেআইনের সুখে বেআইন সঙ্গ দেওয়ান দরকার জামাই বাড়িতে। তোরা দুইজনরে দেখলে মন খারাপ হইব, এরপর তোর পড়ায় মন বইব না। মনে রাখবি, তোর আব্বার স্বপ্ন পূরণও তোর নিজের লাইগা বহু ত্যাগ দিতে হইব। তুই থাক, তোর চাচিরে আয়না রাখ, ডর লাগবো না। ব্যক্তিত্ব আদর্শবাদী কণ্ঠে বলল নুরি। শিখা মায়ের অনুগত বাধ্য মেয়ে। মা যা করে ও বলে সবই তার ভালোর জন্যে, তাই সে অবলীলায় মায়ের হুকুম মেনে নিল। বাদশাহ বরকতের সঙ্গে আলাদা রিকশায় করে নুরি এলো। রিকশা উঠোনে এসে থামলো। রাজ দেখে এগিয়ে গিয়ে নুরিকে সালাম দিল। 2 রিকশার ভাড়া মিটিয়ে দিল। সখা কেমন আছে আম্মা? ভালো আছে বাবা, আসতে চাইছে, আমি আনি নাই। 4 দিন পর পরীক্ষা। খুব ভালো আছেন আম্মা? এতে পড়ার বিঘ্ন ঘটবে। আমিও বেশি দিন থাকবো না। ভাইয়ার 3 দিনের কুলখানি হয়ে গেলে চলে যাব। সেদিন আপনারা সবাই অবশ্যই আসবেন। যান আমার রুমে। রাজ বড় 2 ভাই সহ বাজারে গেল, সঙ্গে জুবায়েরও আছে। ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক প্রাসঙ্গিক আলোচনা হলো তাদের মাঝে। নুরিকে দেখে সুফিয়া বিবির বেদনার্ত মুখ ঝাঁঝালো হয়ে উঠল, কিন্তু মুখে কোনো রাগও বিরক্তি ছাড়ল না। সুফিয়া বিবিকে নানান সান্ত্বনামূলক বাণী শোনালো নুরি। তারপর রানীর রুমে গেল। রানীর মুখায়ভাব দেখে নুরির উপলব্ধি করতে অসুবিধা হলো না যে স্বামীর মৃত্যুতে সে মুষড়ে পড়েনি। নুরি রানীকে সেই বিষয়ে কিছু বলল না, সান্ত্বনা দিল নিজের সাধ্যমতো। রাত হয়ে গিয়েছে। নুরি আবছায় আলুতে তালুকদারদের পিছনের উঠানে গেল। বাদশাকে দেখে ইশারায় ডাকলো, চাপা স্বরে বলল, তোমার লগে আমার জরুরি আলাপ আছে, এইখানে কওন যাইব না। সময় সুযোগ কইরা একদিন দিনে আমাদের বাড়িতে যাইও, তখন শিখা স্কুলে থাকবো। বিষয়টা যেন পিঁপড়াও টের না পায়। বাদশা ঘাবড়ে গেল। হঠাৎ তার তলব কেন? তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, খালাম্মা, আপনার কথা কি আমি ফেলতে পারি? অবশ্য সুযোগ কইরা আসো। তার কিছুক্ষণ পরে খায়রুল তালুকদার নুরিকে দেখতে পেয়ে আনন্দিত হলো। ছোকছোক করছে নুরিকে একা পাওয়ার। পেয়েও গেল ঘরের পিছনে। এদিক ওদিক চেয়ে নুরিকে বলল, সামনের সপ্তাহে রিক্সা পাঠামো, চইলা আইসো, লাভ হইব। নুরি দ্বিমত করল না। এখন জামাই বাড়িতে, এর লগে বাড়াবাড়ি করলে নিজেই বিপদে পড়ে যাবে। ঘাড় হেলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল সে। পরের দিন সকালে নুরি বাড়ি চলে গেল। 3 দিনের কুলখানি শেষ হয়ে গেল।
সেদিন নুরি আলোর জামাই এলো। তারা যেতে রাজ বাদশার সহযোগিতায় অনেক খাবার দিয়ে দিল শিখাও তাদের জন্যে। সেই রাতেই গোপন যাতনা বুকে নিয়ে রাজ ঢাকায় নিজের গন্তব্যে পাড়ি জমালো। হৃদয়টা বিদীর্ণ হয়ে আছে দুটো কারণে। এক, দেখা হলো না তার লাজুকেও চঞ্চলা বালিকা বউটির সঙ্গে। দুই, কোলে পিঠে করে বড় করা বড় ভাইয়ের অকাল প্রয়াণ। আহা জীবন, তুমি বড়ই রসিকতা জানো। শিখার টেস্ট পরীক্ষা শুরু হলো আজ। পরীক্ষা শেষে বের হয়ে বারান্দায় পা রাখতেই আয়া নমিতা পাল তাকে ডাক দিল। শিখা থামলো। নমিতা পাল তার হাতে আগের মতো একটা গোলাপ ধরিয়ে দিল। কে দিল দিদি? চিনি না, আমাকে দিল ওই চা দোকানের ছোট ছেলেটা। তোমাকে ভালোবাসে এমন কেউই হবে। শিখার বিয়ে হয়ে গিয়েছে এটা বলার আগেই নমিতা চলে গেল ব্যস্ত পায়ে। গোলাপের ডাটায় মোড়ানো একটা কাগজ স্কচ টেপ দিয়ে আটকানো। শিখা খুলে নিল। শিখা, তোমার ভাসুর মারা গেল, তুমি এলে না। আমার দু চোখ তোমাকে দেখার অপেক্ষায় ছিল। রাজকে বলো না আমার কথা, বললে তুমি সমস্যায় পড়বে। তবে আমার জন্য কখনোই তোমার সমস্যা হবে না। ভালোভাবে পরীক্ষা দিও। আমি কে এইভাবে মাথা নষ্ট করো না। আমাদের দেখা হবে, কোথাও হবে। কে তুমি আড়ালের বন্ধু? এটা চিন্তা করতে করতে শিখা বাড়িতে চলে গেল। তালুকদার বাড়ির বিষণ্ণ পরিবেশ। সবাই এখানে ওখানে ঝিম মেরে বসে থাকে। এমন একদিন ছোট তালুকদার পুরো দিন বাড়িতে নেই। বাদশার মনে সন্দেহ তৈরি হলো তাকে না দেখতে পেয়ে। সুফিয়ার কাছে বলে বাদশা নিজের গ্রামে চলে গেল। ঘরে প্রবেশ করে কাউকে দেখতে পেল না। জুলফা ছেলেকে দেখেই তবদা খেল। কি রে বাপ, এই অসময় আইলি? কেন মা, কোনো সমস্যা আমি আইলে? পোলা কি যে কয়, তুই তো এমন ঘন ঘন আসোস না। কয়দিন আগেই মারে দেখা গেলি, তাই কইলাম। না আসলে বড় খবর কেমনে দিমু? বড় তালুকদারের বড় ছেলে খুন হয়েছে, সেই বাড়ির মানুষ মারা। ভালো লাগে না, তাই চিন্তা করলাম বাড়ি থেকে ঘুরে যাই। তোমারে দেখা হইব, খবরটাও বলা হইব। তাহলে ঠিক আছে। আল্লাহ কয় কি, কেমনে খুন হইল? বাদশা মায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে থেমে গেল। দেখলো টেবিলের উপরে একটা মিষ্টির প্যাকেট। বাদশা প্যাকেটটা হাতে নিল। খুলে দেখলো টাটকা মিষ্টির ছানা। পরিমাণ হাফ কেজির মতো হবে। বাদশা অবাক কণ্ঠে জানতে চাইল, মা কে আইলো গরিবের জন্য এত দামি ছানা? কেন, গরিবের কি সব কুটুমেরাই গরিব? আমার এক ভাই বিদেশ থাইকা আইছে, আমারে দেখা আইলো, সে আনলো। জড়ানো কণ্ঠে বলল বাদশার মা জুলফা। আর কিছু আনছে? নয়তো আমার এলাকার মানুষ, আর আমি আনলে খাউন যাইব? এই বাড়িতে আর লোকজন নাই, দেওয়া যাইতো না আইলে? কেমন কৃপণ ভাই তোমরা, সামান্য হাফ কেজি ছানার সন্দেশ নিয়া বোনরে দেখতে আসলো, কোনো টাকা দিছে তোমারে? না, এত ছোট কথা বিষয়ে এমন পেচস কেন তুই? জিলাপি লন। আচ্ছা বাদ দিলাম, খাইছো এটা? না, নামাজ আদায় কইরা মুখে দিমু। তখন তাদের বাড়ির একটা বিড়াল ঘরে এসে লাফ দিয়ে টেবিলে উঠে গেল। বারবার প্যাকেটটার উপর সে নাক দিয়ে শুকছে। জুলফা ছেলেকে আদেশ দিল, বলল, দুধের জিনিসের গন্ধ পাইলেই হইছে পিলাইয়ের। ওর একটা দিয়া তুইলা রাখ ব্রিফকেসের ভিতরে, নইলে খাইয়া আবার আনবো প্যাকেটের কাছে, নজর লাগবে। আর তুই খাস না একটা? পরে খামু, আমি বিলাইয়ের উপর করে। বাদশা প্যাকেট খুলে আস্ত একটা ছানা ঘরের সামনে দাওয়ার উপর রাখলো। বিড়ালটা নিমিশেই খেয়ে আবার খাওয়ার জন্য মেয়ামেয় সরে ডাকতে লাগলো। বাদশা আরেকটা ছানা ছুঁড়ে দিল বিড়ালটিকে এবং বলল, তুই মন ভইরা খা, নইলে তোর নজর আমাগো পেটে ব্যথা আরম্ভ হইব। জুলফা অজু করে নামাজ পড়তে পিছনের রুমে চলে গেল। প্যাকেটটা মিট সেফে নিয়ে রেখে দিল বাদশা। দেখলো মা কি রান্না করলো। হেলেঞ্চা শাক ভাজা শুকনো মরিচ দিয়ে ও সামান্য মলা শুটকি ভুনা বেগুন দিয়ে। বাদশা এক থালায় সব নিয়ে নিল। টেবিলে নিয়ে গিয়ে বসে খেলো তৃপ্তি ভরে। মায়ের হাতের রান্না তার কাছে অমৃত। যে কোনো সময় ভাত খেতে পারে মায়ের রান্না দিয়ে, নির্দিষ্ট সময় লাগে না। বাদশা ভাত খেয়ে পানির মগ নিয়ে ঘরের বাইরে গেল। উঠানের এক পাশে গিয়ে হাত ধুয়ে নিল। তখনই দেখতে পেল বিড়ালটি কাত হয়ে পড়ে আছে। বাদশা ব্যতিব্যস্ত হয়ে এক হাত দিয়ে বিড়ালটিকে নেড়ে চেড়ে দেখল, একই ক্ষণসময় পূর্বের প্রাণচঞ্চল বিড়ালটি এখন প্রাণহীন হয়ে গেল। বাদশা বিড়ালটি দুই পা ধরে ঝুলিয়ে ঘরের ভেতর নিয়ে এলো। জুলফা নামাজের পাটিতে বসে তসবি পড়ছে।
বাদশাহ জুলফার সামনে মাটিতে মৃত অবলা প্রাণীটিকে রাখলো, উঠে এসে ঘরের দরজা বন্ধ করে দিল। মায়ের সামনে গিয়ে একটা জল চৌকি নিয়ে বসলো। বাদশাহ চাহনি গম্ভীর, স্থির তবে ধারালো। জুলফা হতভম্ব হয়ে গেল, ক্ষীণকায় কণ্ঠে ছেলের দিকে চেয়ে বলল, কেমনে মরলো এই বিলাই? এর জবাব তো তুমি দিবা মা, আমি নাই। ঘরে কে আইছিল আইস? আমি বুঝদাছি তোমারে, যে আইছে সে আমারে মারতে আইছিল। সব ছানার মধ্যে বিষ মিশানো, তাই বিলাই মারা গেল। আমি খাইলে আমিও মাইরা যেতাম, এখন তুমিও মরতে। তার মানে যে আইছিল সে আমাগো শত্রু, বন্ধু না, আমাগরে মারতে চায়। তুমি স্বীকার করলে আমায় ছোটাছুটি করতে হইব না ছানায় বিষ প্রমাণ করার জন্যে। তাই হিসাব পাক্কা, তুমি মাইরা যাইবা। টাকা নষ্ট কইরা যে আর কিছু কন আনবে, আবার হাফ কেজির কমে আনতেও খারাপ দেখা যায়। কৌমা, মাথায় খুন চাইপা আছে আমার, নিজের গলায় চাকু চালাইতেও এখন আমার হাত কাঁপব না। জুলফা ঠকঠক করে কাঁপছে, অসতিপীর বৃদ্ধার ন্যায়। সারা মুখ ঠোঁট মরা মাছের মতো ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। দুর্বল দুটি চোখ দিয়ে টপটপ করে অশ্রু ঝরতে লাগলো পাটির উপরে। মনে মনে বলছে, আজ হতে 27 বছর আগের কথা। জুলফা তখন বিবাহিতা তরুণী, মোবারক নামের এক দরিদ্র স্বামীর প্রিয়তমা। মোবারক ছিল শহরের এক জুট মিলের নাইট গার্ড, ছুটি পেত না বাড়ি আসতে। জুলফা স্বামীর ঘরে অন্যদের সঙ্গে থাকতো। এলো রমজান মাস, বাড়ির অন্য গরিব মহিলারা এসে তাকে বলল, বাজারে কোন ধনী লোক আইসে নাকি ইফতার চাল ডাল বিলি করতেছে রোজা উপলক্ষে, যাই, তোর কয়দিন চইলা যাইব। জুলফা খুশি হয়ে তাদের সঙ্গে যায়। সিরিয়ালে দাঁড়ায়, মাথায় আঁচল টেনে। জুলফাকে দেখে খায়রুল তালুকদারের চোখ আটকে যায়। সে ব্যাগ ভর্তি দ্রব্যাদি জুলফার হাতে দেয় এবং কোন বাড়ির বউ জুলফা সেটাও জেনে নেয়। সেও তখন বিবাহিত নওজোয়ান পুরুষ, স্বভাবে কামুক ও তেজি। তার 2 দিন পর এক দুপুরে সে জুলফার শ্বশুর বাড়িতে আসে। সবার ঘরে গিয়ে খোঁজ খবর নেয়। জুলফা উঠানে বসে কাজ করছে। তালুকদার দেখল জুলফার সারা অঙ্গ জুড়ে জ্যোৎস্নার মতো থই থই করা যৌবন। তার চোখে জ্বালা ধরে। জুলফার উদাম কোমরে তার নখের ও দাঁতের দাগ বসাতে শখ জাগে। বিরামহীনভাবে দংশন করতে আশা জাগে মনে। সে গলা খাকারি দিয়ে জুলফার সামনে এগিয়ে আসে, বলে, জুলফা শোনো, আমরা জাকাতে অনেক কিছুই দেই, তুমি সবার লগে সিরিয়ালে যাইবা না, আমার গদিতে আইসো, কাউরে বলবো না, পরে সবাই গদিতে সিরিয়াল ধরবো। তুমি চাইলে আমাদের ধান চাইলের আড়তে আসতে পারো। আচ্ছা না থাক, গদিতে আইসো, তোমারে ভালো দেখা শাড়ি ও তোমার স্বামীর জন্য পাঞ্জাবি লুঙ্গি দিন। পরশু আইসা বইর এই সময়। যার 2 বেলার আহার জোগাড় করতে 3 দিন চিন্তা করতে হয়, তার মাথায় তালুকদারের মতো ইজ্জতওয়ালা ধনবান ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু না আসাটাই শ্রেয়। তাই জুলফা 7-5 ভাবে না, মাথা হেলিয়ে সম্মতি জানায় যাবে বলে। খায়রুল তালুকদার তাকে উজানপুর গ্রামে তার গদির ঠিকানা দেয়। জুলফার চোখের কোণ ঝিলিক মেরে ওঠে, ঠোঁটের কোণে উদ্ভাসিত হয় হাসির রেখা। খুশিতে আপ্লুত হয়ে ওঠে জুলফা। পল্লীগ্রামে দুপুরবেলায় স্থানীয় দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাট থাকে প্রায় জনশূন্য। পরিবেশ জুড়ে চলে এক ধরনের নীরবতা। জুলফা রিক্সা থেকে নামে, ঠিকানা অনুযায়ী চলে যায় খায়রুল তালুকদারের গদিতে। আরে আসো জুলফা, বোরকার নিকাব সরাও, নইলে চিনমু কিভাবে তুমি জুলফা না কুলফা। গদির মেঝেতে পাতানো নরম সিটে বসা থেকে বলল খায়রুল তালুকদার। জুলফা এগিয়ে যায় তার কাছে। সে পাশ থেকে বড় একটা ব্যাগ জুলফাকে দেখায়। জুলফা মুচকি হাসে, মুখ থেকে নেকাব উল্টিয়ে কপালের পেছনে নিয়ে যায়, বলে, তালুকদার সাহেব, এত বড় গতি আপনার এই এলাকার চালান, আর কাউরে দেখাতেছেন না কেন? যে আরো কর্মচারী আছে আমাদের, রোজার মাস, তাই দুপুরেই সবাইরে ছুটি দিয়া দেই। তালুকদার উঠে দাঁড়ায়, বলে, এদিকে আসো, দেখানো কি কি দিলাম তোমারে। জুলফা তার পায়ে পায়ে এগোয়। গদির পিছনের একটা রুমে প্রবেশ করে। দুজনায় মেঝেতে শয্যা পাতানো। তালুকদার বিছানার উপরে ব্যাগটা রেখে বলল, ধরো, বইসা দেখো, সমস্যা নেই। জুলফা বসে দেখতে লাগলো। তালুকদার গিয়ে গদির মূল দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। বাকিগুলো আগেই বন্ধ করে রেখেছে। সে এসে জুলফার পাশে বসলো। পছন্দ হইছে? খুব হয়েছে, আপনারা অনেক ভালো।
তোমারে আমি সাহায্য কইরা খুশি কইরা দিলাম, এবার তুমিও আমারে খুশি কইরা দাও। জুলফা লজ্জিত বিব্রত চোখে তাকায় তালুকদারের দিকে, নম্র স্বরে বলল, কি কন বুঝলাম না। আসো, তোমার একটু আদর সোহাগ করি। কি বেটা তোমার স্বামী, ঘরে যৌবনবতী বউ রেখা শহরে পইলা থাকলে হয়? বয়সের লগে দেহেরও একটা চাহিদা আছে, ওইটা মিটাইতে হয়। আল্লাহ গো, আমারে বাঁচান। আপনি এত জঘন্য লোক, এমন জানলে আমি এইখানে পাও দিতাম না। আপনার দুইটা পায়ে ধরি, আমারে যাইতে দেন। বিস্ফোরিত চোখে অনুনয় করে বলল জুলফা। খায়রুল তালুকদারের লালায়িত দুটি চোখ জুলফাকে দেখছে। জুলফা ব্যাগ রেখে দরজার কাছে ছুটে যায়। বড় লোহার তালা ঝুলছে, সে জোরে জোরে তালা ধরে নাড়ল। ব্যর্থ হয়ে ফিরে গেল তালুকদারের সামনে। বহু কাকুতি মিনতি করেও মুক্তি মেলেনি জুলফার। তালুকদার এগিয়ে এসে জুলফাকে বলে, যত দেরি করবা তত তোমার যাইতে লেট হইব, কারণ তোমার রসের হাড়িতে মুখ না চুবাইয়া আমি তোমার যাইতে দিব না, বুঝো? কিন্তু মিঠা মধু খাই না বহুদিন। জুলফা করুণ গলায় কেঁদে ফেলে। তালুকদার এগিয়ে যায়, একে একে জুলফার শরীর থেকে সব পোশাক খুলে নেয়। শক্তিশালী পুরুষের সঙ্গে দুর্বল নারী বাহুবলে পরাজিত হলো। বিবস্ত্র জুলফাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয় খায়রুল। নিজেও বিবস্ত্র হয়ে যায়। দীর্ঘ সময় পরে ক্লান্ত মাঝির মতো হাঁপাতে হাঁপাতে বলে, বাইরে বাথরুম আছে, উঠা যাও, ব্যাগ নিয়ে যাইবা, আর কাউরে কিছু কইলে আমার নয় তোমার ক্ষতি হইব। এবং তুমি মাঝে মাঝে এই সময় এইখানে আইসা পড়বা, না আসলে আমি তোমারে কলঙ্কিনী বানায়া দিব। তুমি একটা ফকির আর আমি তালুকদার, মাথায় রাখো, তালুকদাররা যা চায় তাই হইতে হয়। তোমার এই তুলতুলা শরীরটা আমার অনেক পছন্দ হইছে। জুলফা ভড়কে যায়। শরীরে তীব্র ব্যথা নিয়ে বাড়ি যায়। রাত দিন কেঁদে বুক ভাসায়। জুলফা না এলে তালুকদার লোক মারফত তাকে ডেকে আনায়, নানান কথা বলে ফাঁসিয়ে দিতে যায়। জুলফা সামাজিক সম্মানের কথা ভেবে মাঝে মাঝে খায়রুল তালুকদারের বিছানায় আসে। এভাবে জুলফা গর্ভবতী হয়ে পড়ে। তালুকদারকে বললে নষ্ট করার ব্যবস্থা করতে। তালুকদার তাকে সান্ত্বনা দেয়। নষ্ট করবি কেন? তোর স্বামী আছে, এখনো মা হস নাই, তুই গর্ভবতী হইতেই পারস। তোর বেলুনের মতো নগ্ন ফুলা পেট স্তন দেখার আবার অনেক শখ। ঘরের বিবির কাছেও এত সুখ পাইনি, তোরে দিয়া যত পাইছি। প্যান প্যান করিস না আর। জুলফা একুল ওকুল ভাবতে ভাবতে সময় অতিক্রম হয়ে যায়। কিছুই করতে পারে না। সে কিছুই চেনে না, জানে না। মোবারক বাড়ি এলে স্তম্ভিত হয়ে যায় স্ত্রী গর্ভবতী শুনে। তবে সে ছাড়া দ্বিতীয় কেউই এই নিয়ে জুলফাকে সন্দেহ করেনি, কারণ সে এই ভিতরেও বাড়িতে এসেছে। তবে জুলফার পিরিয়ড চলছিল বলে শারীরিক মেলামেশা তাদের বন্ধ ছিল। গর্ভবতী অবস্থায়ও জুলফা তালুকদারের বিছানায় যেতে হয়েছে। একসময় জুলফা পুত্র সন্তান জন্ম দেয়, নাম রাখে বাদশা, কারণ বাদশার শরীরে তালুকদারের রক্ত। জুলফার স্বামী মোবারক দেখতে পেল শিশু বাদশার সঙ্গে তার কোনো মিল নেই। তার সন্দেহ ঘনীভূত হয়। এই ভিতরে কেউ তার কানে দিয়েছে তালুকদারের সঙ্গে জুলফার অবৈধ সম্পর্ক রয়েছে। তুমুল ঝগড়া বাঁধে জুলফার সঙ্গে মোবারকের। তারপর ঢাকায় একদিন কর্মরত অবস্থায় হার্ট স্ট্রোক করে জুলফার স্বামী মোবারক মারা যায়। জুলফা তালুকদারকে সব জানায়। তালুকদার বাদশার খরচ বহন করে। জুলফা বাদশাকে যক্ষের ধনের মতো আগলে রাখে। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করায়। তারপর এক চায়ের দোকানে বাদশার চাকরি হয়। সেখান থেকে বেরিয়ে ঢাকার জুতার কারখানায় তার চাকরি হয়, কিন্তু মালিক বেতন দেয় না সময় মতো, খাটুনি বেশি। জুলফা তালুকদারকে অনুরোধ করে একটা ভালো কাজ দিতে বাদশাকে। বাদশা তারই সন্তান। তারপর বাদশার আশ্রয় হয় তালুকদার বাড়িতে। জুলফার বয়স বাড়ে, তালুকদার তাকে পায় না। বাদশা বড় হতে থাকে। বাদশার বুদ্ধি ও চতুরতায় তালুকদার নিরাপত্তাহীনতায় ভুগে। বাদশাকে মারা দুঃসাধ্য, কিন্তু জুলফাকে মারা যায়। তালুকদার সেই প্রচেষ্টায় জুলফার কাছে যায়, তাকে দেখার অজুহাতে। জুলফার টলতে টলতে নামাজের পাটি থেকে চৌকির উপর উঠে আসে। সারা রাত্রি নির্ঘুম কাটে বাদশার। মায়ের সঙ্গে কথা বলে না, উদ্ভ্রান্ত সে। যখনই শখের মানুষটাকে নিয়ে সে রংধনু হয়ে আকাশে ভেসে বেড়াবার স্বপ্ন বুনছিল, তখনই সে জানতে পারল এক নিষ্ঠুর বিধ্বংসী সত্য। সকালে বাদশা কিছু না খেয়ে চলে যেতে পা বাড়ায়। জুলফা নিরীহ সুরে ছেলেকে ডেকে বলে, বাপরে, মারে ক্ষমা কইরা দিস। মা তো তোরে হত্যা করে নাই, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে। কিছু মুখে দে বাপ, খালি মুখে যাইস না বাপ। বাদশা এক পা পিছিয়ে মায়ের সামনে যায়, তরল গলায় বলল, কে কয়েছে আমার এই দুনিয়ায় আনতে? সেটাই ছিল তোমার বড় ভুল। আমার পরিচয়
আমি যারা সন্তান তোমার দেই বর্বর স্বীকৃতি দিল না কেন আমাকে? এর জবাব তার থেকে আমি নিমু। আমার শরীর তো তালুকদার বংশের গরম রক্ত, তাই না? টকবক কইরা ফুটতাছে। গেলাম, সে আইলে দুয়ার খুলবা না। অবশ্য সেই সুযোগ তার খতম। বাদশাহ তালুকদার বাড়িতে ফিরে যায়। খায়রুল তালুকদারের সঙ্গে আগের মতোই প্রভুভিত্তের সম্পর্ক মেনে চলে। তালুকদার তাকে কোনো ফরমায়েশ দিলে বাদশাহ নিচু মাথায় শুনে নেয়, তবে আড়ালে গিয়ে শ্লেষের হাসি হাসে। বাদশাহ গোপনে হিংস্র হয়ে ওঠে। তার শরীরের রক্ত অবৈধ থাকতে পারবে না, বৈধ করতে হবে। তালুকদার পরিবারে নতুন ইতিহাস রচনা করতে চায় সে। মধুপুর যেতে হবে, নুরি কেন তাকে ডেকেছে শুনতে হবে, নুরির সঙ্গে হাত মিলাতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।